একের পর এক রহস্যময়ভাবে খুন হতে শুরু করে। এই খুনগুলো করছে কারা, আর এই জাহাজে আসল জলই বাকি? এই এত মৃত্যুর পেছনের আসল রহস্য কি? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে নতুন মুক্তিপ্রাপ্ত মজাদার হাউসফুল 5 মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর সাগরে ভাসমান ক্রুজ শিপে এই চাচা আতঙ্কে প্রতিটা ঘরে গিয়ে দরজা ধাক্কাচ্ছে। কেউ দরজা খুলছে না। সে ভয়ে আবার পালাতেই যাবে। সেই মুহূর্তে 99 বছর বয়সী বিলিয়নার রঞ্জিত ডোবরিয়াল তার 100তম জন্মদিন উদযাপন করতে একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে পার্টি দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে তিনি উইল করে গিয়েছিলেন তার প্রথম স্ত্রীর সন্তান জলি তার সকল সম্পত্তির মালিক হবে। তবে এই জলিকে কেউ কখনো চোখে দেখেনি, নামটাও কোনোদিন শোনেনি। হঠাৎ করে একদিন রঞ্জিতের সন্তান জলি হিসেবে 3টি ছেলে নিজেদের দাবি করে। আসল জলিকে খুঁজে পেতে শুরু হয়ে যায় তদন্ত। তবে তদন্তকে ধামাচাপা দিতে সেই জাহাজের মধ্যে একের পর এক রহস্যময়ভাবে খুন হতে শুরু করে। এই খুনগুলো করছে কারা, আর এই জাহাজে আসল জলই বাকি? এই এত মৃত্যুর পেছনের আসল রহস্য কি? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে নতুন মুক্তিপ্রাপ্ত মজাদার হাউসফুল 5 মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর সাগরে ভাসমান ক্রুজ শিপে এই চাচা আতঙ্কে প্রতিটা ঘরে গিয়ে দরজা ধাক্কাচ্ছে। কেউ দরজা খুলছে না। সে ভয়ে আবার পালাতেই যাবে। সেই মুহূর্তে আমরা তার পেছনে মাস্ক পরিহিত একজন ব্যক্তিকে দেখতে পাই। চাচা তাকে দেখে ভয় আটকে ওঠে। ব্যক্তির হাতে ছুরি রয়েছে। ছুরি নিয়ে যেই চাচাকে আঘাত করতে যাবে, চাচা ওই অবস্থায় আবারও দৌড়াতে শুরু করে। শেষমেশ একটা রুমের দরজা খোলা পেয়ে সেই রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। চাচা মুখের আঘাতের জন্য চিৎকার করতে পারছে না। এই মুহূর্তে বাইরে থেকে সেই ব্যক্তি কুড়ালের সাহায্যে দরজা ভেঙে ফেলতে চেষ্টা করে। কিছুক্ষণ পরেই লোকে থেমে যায়। চাচা ভেবে নেয় হয়তো লোকটি চলে গিয়েছে, কিন্তু সে বেলকনি থেকে ঘরে প্রবেশ করে। আবারও চাচাকে ধাওয়া করতে শুরু করে। ভাই, পুরো শিপে চাচার এই অবস্থা দেখার জন্য A few moments later. একজন ব্যক্তিও নেই। বাদ দেন। এবার মাস্ক পরিহিত সেই ব্যক্তি এসে চাচাকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে শেষ করে ফেলে। 2 দিন আগের ঘটনা দেখানো হয়। প্রতিটা খবরে বলছে ইউনাইটেড কিংডমের সবচেয়ে বড়লোক ব্যক্তি মিস্টার রঞ্জিত ক্রুজ শিপ উদ্বোধন করছে। আর এই শিপেই তার 100তম জন্মদিনের উৎসব পালন হতে চলেছে, যেখানে থাকবে হাজারো সেলিব্রিটিরা এবং বড় বড় ব্যক্তিবর্গরা। আর এই পার্টির পুরো ম্যানেজমেন্ট করবে রঞ্জিত স্যারের বোর্ড অফ ডিরেক্টর, অর্থাৎ CFO মায়া, COO, CMO, CEO। সকলের কাছে ফোন আসে রঞ্জিত স্যার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাই সকালে দৌড়ে স্যারের ক্যাবিনে চলে আসে। ছেলে দেব তার বাবাকে বলে, বাবা, এটা ঠিক নয়, 100তম জন্মদিন অন্তত উদযাপন করে তো মরবে। রঞ্জিত স্যার আচমকা একটা শ্বাস নিয়ে থমকে যায়। চাচা মরেছে কিনা তা ঠিক নেই। CMO সিরাজ বলে, আপনি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। পাটেল তো অ্যাডভান্স মৃত্যুর কথা ভেবে ছবিতে ফুলের মালা বসিয়ে দেয়। রঞ্জিত স্যার আচমকা বলে ওঠে, পানি। সকলে ব্যস্ত হয়ে পড়ে। পাটেল ছবি থেকে ফুলের মালা আগেই সরিয়ে ফেলে। ডাক্তার সাহেব পানি আনি, তবে আবারও চাচা নাই হয়ে যায়। এবার ডক্টর চেক করে বলে তিনি আর দুনিয়াতে বেঁচে নেই, 100% কনফার্ম। আহারে বেচারা পাটেল। আবারও সে ছবিতে ফুলের মালা ঝুলায়। সকলে কান্নায় ভেঙে পড়ে। দেব সাদা কাপড় দিয়ে তার বাবার মুখ ঢেকে দেয়। চাচা আবারও কেসে ওঠে, আরে মরলে মরবি, এত ঢং করার কি দরকার? আবারও চেক আপ শুরু হয়। চাচা আবারও শ্বাস নেওয়া বন্ধ করে দেয়। এবার ডক্টর চেক করে বলে, এবার 200% শিওর বললাম রঞ্জিত স্যার আর আমাদের মাঝে বেঁচে নেই। সকলে আলোচনায় বসে এই পার্টি ক্যান্সেল করার চিন্তা ভাবনা করে। মায়া বলে, এই মুহূর্তে পার্টি ক্যান্সেল করতে গেলে তার কারণ আমাদের সকলকে দেখাতে হবে। আর মৃত্যুর খবর জানতে পারলে স্টক মার্কেট ক্রাশ হয়ে যাবে। সবাই চাচ্ছিল এই কোম্পানির ওয়ারিশ হিসেবে দেবের নাম সবার কাছে উল্লেখ করবে। তবে সিরাজ বলে, নাম উল্লেখ করার আগে অবশ্যই আমাদের একটা লিগ্যাল ওপিনিয়নের প্রয়োজন রয়েছে। তখন তাদের ফ্যামিলি উকিল লুসিকে ফোন করা হয়। তৎক্ষণাৎ সেখানে লয়ার লুসি চলে আসে। এরপর লকার থেকে রঞ্জিত স্যারের রেখে যাওয়া একটা হলোগ্রাম সকলের উদ্দেশ্যে চালু করে। আচ্ছা মিয়া হাজির, তবে সে ধরাছোঁয়ার বাইরে। রঞ্জিত বলে, ক্যাপ্টেন সাবির, একটা কথা মাথায় রাখবে, শিপ চালাও কিংবা জাহাজ, ড্রাইভার কিন্তু ড্রাইভারই হয়। এরপর রঞ্জিত স্যার আখরি বাস্তা এবং বাটু পাটেলের কাছে গিয়ে বলে,
তোমরা দুজন আমার জন্য যে কাজ করেছো তার জন্য আমার মন চায় 2 হাত দিয়ে তালি বাজাই, যেন তোমাদের চেহারা বিগড়ে যায়। যাই হোক, সকলের সাথে কথাবার্তা শেষে আমার নাম জুলিয়াস, ওরফে জলি। আমার বাবা কোথায়? বাবা তুমি কোথায়? কি হয়েছে? আপনারা কোনো উত্তর দিচ্ছেন না। তার মানে কি আমার বাবা আর বেঁচে নেই? অপর পক্ষ থেকে হ্যাঁ উত্তর আসে। 3 ছেলের কলিজা তো ফেটে যাচ্ছে। যাক, আগলা কান্না দেখার কোনো দরকার নেই। সিরাজ এসব নাটক আর সহ্য করতে না পেরে দাঁত খিটিমিটি দিয়ে আবারও সেই নিয়ম মাফিক লেকচার শুরু করে। এখন দেখা যাচ্ছে জলি 3 জন। প্রমাণের লড়াই শুরু হয়ে যায়। জুলিয়াস বলে, আরে এরা সব নকল জলি, আর তাদের স্ত্রী সাজিয়ে 2 দিনের জন্য এসব মেয়েদের ভাড়া করে এনেছে। এদের কোন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় এরা ফরেনার? ফরেনার কাকে বলে তা আমার বউকে দেখে শিখুন। আচ্ছা বেবি, তুমি যে ফরেনার, একটু ডেমো দেখাও তো। কি সুন্দর ডেমো, তাই না? নিন, আপনারাও একটু ডেমো দেখে নিন। আবারও ক্যাচাল বেঁধে যায়। দেবরেকে বলে, জালাবুদ্দিন, জলভূষণ, জুলিয়াস, বাবা আমাকে আমার ভাই জলিকে তার সম্পত্তি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছে। ডাক্তার, এই 3 জনের ডিএনএ টেস্ট করুন। আগামীকাল সকাল 10টার মধ্যে এই টেস্টের রিপোর্ট চাই। ততক্ষণ ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর হাতে রইল মাত্র 2 জন খেলোয়াড়। জালাব ভ্যাকুম ক্লিনার দিয়ে পাখিটিকে মারতে চায়। বলে, তুমি এখনো বেঁচে আছো নাকি? ফোন করেছো কেন বলো? মায়া বলে, রঞ্জিত স্যারের শিবে ডক্টরের মার্ডার হয়েছে। আমি ভাবলাম এই তদন্তের জন্য তোমার থেকে বেস্ট কেয়ার হতে পারে। বাবা রাগ দেখিয়ে ফোন কেটে দেয়। তবে দিধু তার মাথায় বন্দুক ধরে বলে, তুই আর আমি শিপে যাব। বাবা বলে, আমরা তো সাসপেন্ড হয়েছে। আরে সাসপেন্ড হয়েছি তো কি হয়েছে? এই কথা তুই আর আমি ছাড়া তো কেউ জানে না। যদি আমরা কেস সলভ করতে পারি তাহলে আবারও আমরা চাকরি ফিরে পাবো, আর তার সাথে সুনাম তো হবেই। রাজি না হয়ে তো আর উপায় নেই। এদিকে শিবের মধ্যে সকলে মিলে অনেক কষ্টে পাটেলের কাছ থেকে জেলের চাবিটা নিয়ে জেলের তালা খুলে ফেলে। ছেলেরা যায় ডক্টরের লাশের কাছে, আর মেয়েরা যায় ডিএনএ টেস্টের রিপোর্ট খুঁজতে। কফিনে ড্রয়ার খুলতেই আমরা রঞ্জিত স্যারকে দেখতে পাই। সকলে সিদ্ধান্ত নেয় সমুদ্রে এই বডি ফেলে দেবে। তবে সকলেই তো জানে তারা তো জেলে রয়েছে, তাহলে কিভাবে সকলের চোখ ফাঁকি দিয়ে লাশ নিয়ে তারা এই কাজটা করবে? মাথায় বুদ্ধির ঢিলা চলে আসে। সকলেই রঞ্জিতের লাশকে কার্পেটে মুড়ে নিয়ে যেতে চাইলে পাটিল সাহেব এসে বলে, কি ভেবেছিলে চোখে ধুলো দেবে? আগে বলো জেল থেকে বাইরে কিভাবে বের হলে? জলভূষণ বলে, স্যার আপনি কেমন সিকিউরিটি অফিসার এটাও জানেন না? জেলের কয়েদিদের সাজা কমানোর জন্য নানা ধরনের পরিশ্রমমূলক কার্যক্রম করতে দেওয়া হয়। ওই ক্যাপ্টেন আমাদের এসব কাজ দিয়েছে। কথা বলবেই, কার্পেট ধরেও তো কথা বলা যায়। বেচারাদের তো হাওয়া টাইট হয়ে যাচ্ছে। পাটেল পরিস্থিতি দেখার জন্য কার্পেটের ভেতরে হাত দিয়ে টেনে হিঁচড়ে কতগুলো চুল নিয়ে আসে। আরে এত অপরিষ্কার কার্পেট, যাও দ্রুত পরিষ্কার করে নিয়ে আসো। পাটেল তো চলে যায়। তবে তারা চিন্তা করে বডির মাথা তো অন্য সাইডে ছিল, তাহলে এই পাশ থেকে পাটেল চুল কিভাবে বের করলো? ছি, এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, সামনে চলুন। মেয়েরা সাপের মতো পিছলে লুকোনো রাস্তা দিয়ে ল্যাবের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে 3 জন বডি নিয়ে যার পথে লয়ার লুসি লিফটের মধ্যে থাকা অবস্থায় তাদের দেখে ফেলে। তারা 3 জনেই চেহারা ঢাকতে কার্পেট খুলে ফেলে। রঞ্জিতকে একটা ট্রলির গাড়িতে বসায়। লুসি তাদের দিকে এগিয়ে যেতেই যাবে, এ সময় লিফট বন্ধ হয়ে লুসির জামার একাংশ আটকে যায়। লুসি তো পড়ে যায় ম্যানটা চিপায়। আর এদিকে রঞ্জিতের লাশ তো ট্রেন চালিয়ে পালাতে শুরু করে। রঞ্জিতের লাশকে তো তাদের হাতের কবজায় পেতেই হবে, নাহলে রঞ্জিতের মাধ্যমেও তো ডিএনএ টেস্ট করে তাদের ফাঁসি নিশ্চিত করা হবে, কারণ তারা তো আসল ছেলে নয়। যাই হোক, ট্রেন ধরতে 3 জন ছেলেই দৌড় দেয়। অবশেষে রঞ্জিত স্যার ট্রেন থামিয়ে নিরিবিলি একটা সিটে বসে। তারা 3 জন রঞ্জিত স্যারের কাছে চলে আসে। তবে চারিদিকে মানুষ, সকলের চোখের আড়াল করতে মৃত মানুষের চোখে চশমা দেয়া হয়। এই সুন্দরী এসে তো বুড়ো বেটার সাথে ইটিফিটি শুরু করে দেয়। টাকার পাওয়ার বলে কথা। আর এরাও তালে তাল মিলানোর চেষ্টা করে। মেয়েটি চলে গেলে 3 জনেই রঞ্জিতকে নিয়ে কেটে পড়ে। এদিকে ল্যাবের মধ্যে প্রবেশ করে মেয়েগুলো ডিএনএ টেস্টের রিপোর্ট ফর্মুলা সব নষ্ট করে ফেলে। এই মুহূর্তে বেদি সেখানে চলে আসে। এরপর ডাক্তারের লাশের ড্রয়ার খুলে কিছু একটা খুঁজতে থাকে। এই বিষয়টা শশীকলা তার ক্যামেরায় রেকর্ড করে নেয়। বেদি এরপর ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয়। পরবর্তীতে কোনো মতে সকলের চোখ ফাঁকি দিয়ে একটা রুমের মধ্যে প্রবেশ করে দরজা লক করে দেয়। তারা চাচ্ছিল জানলা থেকে লাশটা বাইরে সমুদ্রে ফেলে দিতে, তবে জানালা লক করা। সেই ভিডিওটি দেখিয়ে বলে, বেদি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ডক্টরের বডিতে রাখে। এরপর সে সবকিছু প্রমাণ মুছে ফেলে। যাক, তাও ভালো, এখন জলভূষণ শান্তিতে ঘুমাতে পারবে। এরপর তারা সিদ্ধান্ত নেয় মেয়েরা দ্রুত জেলে চলে যাবে, কারণ যে কোনো সময় পুলিশ সেখানে চলে আসতে পারে। আর ছেলেরা লাশটাকে ফেলে তারপর জেলে প্রবেশ করবে। আলমারির অন্য পাশের দরজা ওপেন করলেই দেখা যায় সেখানে বেদি মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর এই 2 ব্যাককল
কথা বলতে বলতে চেহারা না দেখেই বেদিকে নিয়ে বেরিয়ে পড়ে। ভাই, আগেটা তো চোখে সানগ্লাস দেওয়াতে কেউ দেখলেও বুঝতে পারবে না যে মৃত মানুষ ছিল সে। তবে এর কপালে তো গুলির চিহ্ন রয়েছে, এর বিষয় কি করে সামলাবে? এতক্ষণে পুলিশ অফিসাররা হেলিকপ্টারে করে শিপে উপস্থিত হয়। এরা লুকোচুরি খেলতে গিয়ে পরিচিত পর শেষমেশ পুলিশের সামনেই ধরা পড়ে। পুলিশ দেখে জুলিয়াস বলে, স্যার, আপনি যেরকম মনে করছেন সেরকম কিছুই না। পুরো বিষয়টা আমি আপনাকে খুলে বলছি। আমরা ডক্টরের আসল কিলারকে খুঁজে বের করেছি। আসল খুনি পাল্টে দেয়। অন্য সাইডে মেয়েরা রঞ্জিতের লাশ ফেলার জন্য ড্রয়ার খুললেই দেখে সেই স্থানে রঞ্জিতের লাশ নেই। ততক্ষণে দুই অফিসার সেই রুমে ঢুকে পড়ে। মেয়েরা আলমারির মধ্যে লুকিয়ে থাকে। দুই অফিসার এই কেসের বিষয়ে কথাবার্তা বলছিল। তখন সেই রুমে মায়া প্রবেশ করে। এতদিন পর নিজের স্বামীকে দেখে নিজেকে সামলে রাখতে পারে না, গায়ের উপর ঢলে পড়ছে। কি এমন আছে এই বাবার মধ্যে যে এত সুন্দরী বউ পেয়েছে সে? এটা আমার কথা নয়, এ কথা মনে মনে দিদু বলছে। তৎক্ষণাৎ সেখানে লিসুও চলে আসে। এ বাবা, এ তো বাবার গায়ের উপর ঢলে পড়ছে। দিদু বলে কি রে বাবা, যেখান সেখান থেকে মেয়েরা এসে তোর গায়ের উপর ঢলে পড়ছে কেন? বাবা বলে, আরে ওরা তো দরজা দিয়ে এসেছে, এখন আমি যদি আলমারি খুলি সেখান থেকেও কি মেয়েরা আমার জন্য চলে আসবে? ইস রে, চিচিং ফাক। দেখ দিদু, আমি এদের চিনি না। আয় চিকনি চামেলিরা, এখানে কি ধরনের খেলা খেলছো তোমরা? সকলের মধ্যে ক্যাচাল লেগে যায়। দিদু রেগে বলে, আমি বুঝতে পেরেছি, এরা জলির তিন বউ, কোনো না কোনো কিছু। এরপর ওর শরীর টেনে হিঁচড়ে কেউ নিয়ে যাচ্ছিল। তবে সেই ব্যক্তিও খুনি নয়, কারণ যে টেনে হিঁচড়ে কতদূর নিয়ে গিয়েছিল সে তার জুতো নিয়ে চলে গিয়েছিল। এসব কথা শুনে তিন বন্ধু কনফার্ম হয় তারা কেউ হত্যা করেনি। অর্থাৎ পুলিশও বুঝে যায় এদের তিনজনের কেউই খুনি নয়। ডক্টরকে তাহলে কে হত্যা করেছে? ডক্টর। আর বেদের কিলার হচ্ছে দেব, কারণ দেবের সিগারেটের বার্ড বেদের রুমে পাওয়া গিয়েছে। এরপর দেবের রুম যখন চেক করা হয় ঠিক তখন একটা কভার ফটোতে দেবের সাথে একটা কলমের ছবি দেখতে পাওয়া যায়, যে কলমটি ডক্টরের পকেটে ছিল। এমনকি আমরা দেবের জুতার নিচে এই চিপটি পেয়েছি, আর এই চিপের দ্বিতীয় টুকরো ল্যাবে ভাঙা পড়েছিল। দেব বলে, আপনারা কোনো বড় তথ্য মিস করে যাচ্ছেন। আসল খুনিকে না ধরে আমাকে ভুল বুঝছেন। এমনিতেও তো আমি অনেক সম্পত্তি পেতাম, তাহলে ডক্টরকে মেরে আমার কি লাভ? আমাকে কি আপনাদের পাগল মনে হয়? এতগুলো প্রমাণ আমি ছেড়ে যাব? খুনি তোমাদের মধ্যেই কেউ রয়েছে, তোমাদের সকলের জীবন বিপদে রয়েছে। দেবকে জেলে বন্দি করা হয়। সকলেই সেই স্থান থেকে চলে যায়। দেব জুলিয়াসকে ডেকে বলে, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এমনটা করিনি। এ কথা শুনে জুলিয়াস চলে যায়। তবে মনের মধ্যে এক রাহাস রহস্য থেকেই যায়। সে একাই রাতের বেলা ক্রাইম স্পট ভালো করে দেখতে শুরু করে। এই মুহূর্তে সেখানে দুটো বানরকে দেখে আচমকা জুলিয়াস ভয় পেয়ে যায়। এমনিতেই জুলিয়াসের অনেক প্রাণীর সাথে শত্রুতা রয়েছে, তাই বানরদের সাথেও জুলিয়াস কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে দেয়। দুই পক্ষই তুমুলভাবে মারামারি শুরু করে। এক পর্যায়ে বানর ঠাস ঠাস করে জুলিয়াসের মাথায় আঘাত করে। জুলিয়াস মাথা ঘুরে নিচে পড়ে যায়। যদিও এই মুহূর্তে নিচে একটা ডায়মন্ড দেখতে পায়। জুলিয়াস তার হাতের ব্রেসলেট দেখে, আর সে বুঝতে পারে দেব আসল খুনি নয়, কারণ যার হাতের ব্রেসলেট থেকে এই ডায়মন্ড পড়ে গিয়েছে সেই হচ্ছে আসল খুনি। শিপে আসা সকল ব্যক্তিদের এই ব্রেসলেটগুলো মূলত গিফট করা হয়েছিল। যাক, অবশেষে কিলারের কোনো না কোনো ক্লু তো পাওয়া গিয়েছে, তাই হয়ে যাক একটু লাল পানি সব আর কি। তাই জুলিয়াস তাদের একটা সেলফি তোলার কথা বলে, আর সেলফি তুলতে গিয়ে তারা তো ঝটকা খায়। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ধাগ্রু বলে, সেদিন রাতে ডক্টরকে যখন বারবার ছুরি দিয়ে আঘাত করা হচ্ছিল তখন ছিটকে ক্যাপ্টেনের শরীরে সেই রক্ত লেগেছিল। তিনি ওই স্থানে লুকিয়েছিল। তিনি মূলত খুনি নন। দেবকে ছেড়ে দেওয়া হয় আর দুই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। আর 2 ঘন্টা পর যে যার নিজের স্থানে চলে যাবে। তবে এখন পর্যন্ত আসল জলের খোঁজ পাওয়া গেল না। এই মুহূর্তে ধাগ্রু স্যার রঞ্জিতকে হুইল চেয়ারে করে নিয়ে আসে। রঞ্জিতের পায়ের ওপর 2টি ব্রিফকেস ছিল। ধাগ্রু স্যার একই বক্স তাদেরকে খুলতে বলে, আর অন্য বক্সে কিলারের ছবি রয়েছে এ কথা সবাইকে জানায়। বক্স খুললে রহস্যময়ভাবে সকলের নামে একটা চিঠি পাওয়া যায়, আর সকলের কুকর্মের কথা সেই চিঠির মধ্যে লিপিবদ্ধ করা ছিল। ধাগ্রু সকলের করা অপরাধের কথা সকলকেই বলতে শুরু করে, অর্থাৎ সকলকেই কোনো না কোনোভাবে জেলে যেতেই হবে। যদি কেউ ভেবে থাকে 2 ঘন্টা পরেই তারা যে যার নিজ নিজ স্থানে চলে যাবে, তাহলে ভুল। কারণ যতক্ষণ কিলারকে খুঁজে পাওয়া যাবে না ততক্ষণ এই জাহাজ থেকে কেউ নামতে পারবে না। কাল সকাল পর্যন্ত আমার পূজা শেষ হয়ে যাবে, আর ততক্ষণে আমি কিলারকেও ধরে ফেলবো। তার আগে না হয় তোমরা একটু মজা মাস্তি করে নাও। এই বলেই ধাগ্রু স্যার তাদের সাথে
থেকে অনেক টাকা চুরি করেছি, কিন্তু বিশ্বাস করুন এই খুন জাতীয় কাজ আমি কখনো করিনি। আর শুধু আমিই নই, সকলেই এক এক করে আপনাকে মাঠে আসার চিন্তা করছে। সকলে চাচ্ছে নিজের অপরাধ থেকে বাঁচতে, কারণ আমাদের সকলকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ আপনার কাছে রয়েছে। হতে পারে জুলিয়াস এই সবকিছুর পেছনে রয়েছে, কারণ ওই আমাদের সকলকে আপনাকে মারার জন্য অনুপ্রেরণা দিয়েছে। তখন আলমারির মধ্যে থেকে জুলিয়াস বেরিয়ে আসে। আসলে তারা দুজনে মিলেই এই প্ল্যান করেছিল। সকলের হাতে চিঠি দেওয়া হয়েছিল, আর জুলিয়াসের চিঠিতে লেখা ছিল, আমি জানি এই সবার মধ্যে তুমি সম্পূর্ণ নির্দোষ, তাই খুনিকে বের করে আনতে আমাকে মেরে ফেলতে সকলকে অনুপ্রেরণা দাও। একমাত্র খুনি ছাড়া আমাকে মারার কথা কেউ চিন্তাও করবে না। মায়া বলে, আপনারা যতই প্ল্যান করুন না কেন, বিশ্বাস করুন আমি কাউকে মারিনি। এই বলেই মায়া পালাতে গেলে পেছনে আসল মাস্কম্যানকে দেখা যায়। আসল মাস্কম্যান মায়াকে ছুরি দিয়ে আঘাত করে সেই স্থান থেকে পালিয়ে যায়। স্যার মায়াকে সামলায়, জুলিয়াস খুনির পেছনে দৌড়ায়। এক পর্যায়ে খুনি জুলিয়াসকে গুলি করতে গেলে সামনে দুই পুলিশও চলে আসে। তাদের জেল থেকে বের হওয়ার জন্য ধাগ্রো স্যার আগে থেকেই তাদের কাছে চাবি দিয়ে রেখেছিল। যাই হোক, খুনি আর গুন্ডার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এদিকে ধাগ্রো স্যার মায়ের জন্য কোনো ওষুধ বানাচ্ছে। তবে এই মুহূর্তে মায়া উঠে দাঁড়িয়ে ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। স্যারকে মারতেই যাবে, স্যার তাকে প্রতিহত করে ফেলে। আসলে ম্যাগাজিনের কভার ফটোর একই কলাম মায়ের কাছেও ছিল। মায়া নিজে দেবার জুতোর মধ্যে চিপ লাগিয়ে দিয়েছিল। এরপর ইচ্ছাকৃতভাবে বাবাকে এই শিপে আসার কথা বলে, কারণ অন্য কোনো অফিসার ছাড়া জলভূষণের হাত থেকে বন্দুক ফেলে দেয়। কিন্তু আরেক বোকা এসে আবারও কিলারকে মারতে খুনির হাতে বন্দুক তুলে দেয়। এখন কি আর করার, সকলেই পালাও। পলাপলি শুরু হয়ে যায়। এক সুযোগে মায়া সেই স্থানের বড় একটা অ্যাডজাস্টেবল ফ্যান চালু করে দেয়। বাতাসের তীব্রতার কারণে সেখানে এই বিষয় নিয়ে নানা ধরনের হাসির কাণ্ড ঘটতে শুরু করে। অবশেষে কেউ ফ্যান অফ করে। একটা নতুন মুখ দেখা যায়। এই হচ্ছে জালাল ওরফে জলি। তোমাদের জন্য দুঃখের খবর হচ্ছে আমি আসল জলি, আর সুখের খবর হচ্ছে আমার 69 বিলিয়ন পাউন্ডের প্রয়োজন নেই। আমি নিজেই 169 বিলিয়ন পাউন্ডসের মালিক। তাই এই টাকা তোমরা ভাগ করে নিও। সকলেই খুব খুশি। দুই অফিসারের প্রমোশন হয়েছে। শশীকলা ও জুলিয়াসের বিয়ে হয়ে একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে। টাকা ভাগাভাগিতে 12 বিলিয়ন পাউন্ডস করে সকলেই পেয়েছে। মায়া আর জলভূষণ লম্বা টাইমের জন্য সাজাপ্রাপ্ত হয়েছে। এইভাবে মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এই মুভি কিন্তু দুটি পার্টে বিভক্ত। একই মুভি, কিন্তু শেষ টাইমে 20 মিনিটে ডিরেক্টর ভিন্ন ভিন্নভাবে ভিলেনকে উপস্থাপনা করেছে। একটা হচ্ছে হাউসফুল 5, আর একটা হচ্ছে হাউসফুল 5A। আমরা তখন যে কাহিনী দেখলাম হাউসফুল 5 এর কাহিনী দেখলাম। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি পছন্দ না হয় দয়া করে স্কিপ করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।